শুনছো শুনছো আলোর গলা? কি হয়েছে? কি মাসিমণি বলে ডাকছে আমাকে। মুশকিল। এত ভোরে ভালো করে আলোই ফুটেনি আর তুমি আলোর গলা শুনে প্যানিক করছো। আরে ও কি ঘুম থেকে উঠেছে নাকি? আরে মাসিমণি বলে আমি আর কে ডাকবে বলো? আমি আমি স্পষ্ট শুনলাম। এসো না একবার। কি মুশকিল, এত ভোরে কি যন্ত্রণা রে বাবা। আমি বলছি তোমাকে, আমি স্পষ্ট শুনেছি ওর গলা। ওই দেখো, দেখেছো দেখেছো, আমি বললাম না তোমায়। আলো, ছায়া, কি হয়েছে? সারাদিন খাটাখাটনি করো আর তারপরে এই ভোর রাতে চেঁচামেচিতে ঘুমটা ভেঙে যাক। শুরু হয়েছে না? চলো দেখি গিয়ে, চলো। কি হয়েছে রে, এত চিল্লামিল্লি কেন? কাঁপছো কেন তুমি? আলো, কি হয়েছে মা? কি হয়েছে? এখানে বসে দাও। অনিশ, তুই জল নিয়ে। হ্যাঁ হ্যাঁ, জল দাও, একটু জল। কি হয়েছে? এই যে জলটা না, জল জল কেন করছি? এটা একেবারে ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। কি হয়েছিল রে ছায়া? ওর চিৎকারে আমার ঘুম ভেঙে গিয়েছিল। গিয়ে দেখি ও ভয় পেয়ে গেছে, তোমার নাম ধরে ডাকছে। কি হয়েছে আলো মা? কি হয়েছে বলো, কেঁদো না, বলো আমায় কি হয়েছে? কেন ভয় পেয়েছো বলো? নতুন জায়গা বলে? আলো মা কি হয়েছে বলো তোমার? লক্ষ্মী মা বলো আমাকে, কি হয়েছে তোমার? বাজে স্বপ্ন দেখেছো? হ্যাঁ, আচ্ছা তুমি এরম ভাবে কাঁদলে, আমাকে কিছু না বললে মাসিমণি বুঝবে কি করে কি হয়েছে? শুধু কাঁদলে হবে? মাসিমণি যা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। তুমি মায়ের ঘরে ছিলে না? এই মেয়ে, বলছি এই সময় তুমি না ঘুমিয়ে ঘরের বাইরে কি করছিলে? কি দরকার ছিল ঘরের বাইরে বেরোনোর তোমার? আরে কি হয়েছে, উত্তর দিচ্ছ না কেন? মানে কিছু হয়েছে, মানে কোনো সমস্যা হয়েছে, শরীর খারাপ লাগছে? তাহলে মাসিমণিকে কেন ডাকছে? আসলে আমি যখন উঠে দেখলাম ঠাম্মি আমার পাশে নেই, তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সরি মেশো। সে কি কথা, তুই আমাকে দেখতে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলি নাকি? তুই যে নিজে ভয় পেয়েছে তা নয় মা, ও এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছিল যে আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। ও তো ছুটতে ছুটতে ঘরের বাইরে বেরিয়ে এসেছিল। ও মা, দেখো দেখিনি কাণ্ড। তুই তো আমাকে বলিসনি তুই একা ঘরে থাকলে ভয় পাস, তাহলে আমি যেতাম না তোকে একা রেখে। আসলে কি জানিস দিদি ভাই, আমি তো সকালবেলা পুজো দিই, তাই একটু রাত থাকতে থাকতে ফুল তুলতে যাই। দেখো তো মেয়েটা কেমন ভয় পেয়ে গেছে। এখন তুই ঠিক আছিস তো? মা, ওর কিচ্ছু হয়নি, ও ঠিক আছে। শুধু বাড়ি শুদ্ধ সকলের ঘুমটা ভাঙিয়ে দিল। বাড়িতে পা রাখতে না রাখতেই ঝামেলা শুরু। আমি বলছি কি দাদা ভাই, মানে কথাটা কিন্তু আমি আমার জন্য বলিনি মেসি। আমি তো বাড়িতেই থাকি, যখন ওকে একটু ঘুমিয়ে নেব। সব থেকে কষ্ট তো দাদা ভাইয়ের, তাই না? দাদা ভাই সে সকাল থেকে কত কাজ বলো তো। হ্যাঁ, শুধু কি বাড়ির দায়িত্ব? হাজার একটা লোক আসছে যাচ্ছে, হাজার একটা আর্জি নিয়ে তাদের কথা শুনতে হয়। দাদা ভাই তো সারাদিন একটুও রেস্ট নিতে পারবে না। অন্তত রাতের ঘুমটা একটু ভালো হওয়া দরকার ছিল, তাই না? ঠিক বলেছি কিনা বলো আমি মেসদি? ঠিক আছে ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে। বাচ্চা মেয়ে একটা ভুল করে ফেলেছে, তা নিয়ে এত কি আছে? ভয় পেয়েছে বলেই তো করে ফেলেছে। আমরা বড়রা যদি বুঝতে না পারি তাহলে কি করে চলবে? এখন যে যার মতো ঘরে যাও। আলো,
তুই আমার সঙ্গে আয়, ঘরে যাবি, একটু ঘুমিয়ে নিবি। আয়। ঠাম্মি, আমি আলোককে নিয়ে যাচ্ছি, ও আমার ঘরে থাকবে। তোমার ঘরে? হ্যাঁ। ছায়া, আমি বলছি কি, তুই তো বলেছিলিস ওর সাথে রুম শেয়ার করবি না, তো হঠাৎ করে কি হলো তোর? ঠাম্মি তো আবার পুজো করতে যাবে কাকিমণি, আলো যদি আবার ভয় পায় ওর তো কষ্ট হবে। চল আলো, তুই আমার ঘরে চল। সেই গল্প হাই। দাঁড়াও ছায়া, আলো তোমার ঘরে থাকবে না। কেন বাপি? আমি কতবার বলেছি যে বড়রা যখন কথা বলবে তুমি তার মধ্যে কথা বলবে না। যাও তোমার ঘরে যাও। ওমা, ওকে বকছো কেন গো? ও তো ভালো কথাই বলেছে। আলো আর ও সমবয়সী, ওরা দুজন একসঙ্গে থাকলেই তো। কি হলো, আমার কথা কানে যায়নি, এখনো দাঁড়িয়ে আছো? যাও তোমার ঘরে যাও। মা, আলো তোমার ঘরে ছিল, তোমার ঘরেই থাকবে। মেজাব, রাগ করো না। আমি বলছিলাম আলো আর ছায়া একসঙ্গে থাকলেই তো ভালো। আলো সবেই বাড়িতে এসেছে, আর আমাদের বড়দের তো নিশ্চয়ই মন খুলে সব কথা বলতেও পারছে না। ও সমবয়সী কেউ একজন ওর সঙ্গে থাকলে আমার মনে হয় ও অনেক বেশি কমফোর্টেবল থাকবে, তাই না? অনিশ, আমি যা বলার বলে দিয়েছি। এই নিয়ে এই বাড়িতে আর কোনো কথা হবে না। সবাই ঘরে যাও। আলো, তুমি ঠাম্মির সঙ্গে ঠাম্মির ঘরেই থাকবে, ঠিক আছে? কুকু, চলো। খুব ভয় করছে। কোনো ভয় নেই, এই তো আমি ছায়া, একদম ভয় করিস না, আমি তো আছি। বেশ হয়েছে, আজকে বেশ ভালো ধাতানি দিয়েছে দাদা। সবাই যেরকম মেয়েটাকে নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে না, এবার বোধহয় সেটা একটু কমবে। আমি বলছি কি, একটা জিনিস খেয়াল করেছো? কি? দাদা ভাইও কিন্তু খুব একটা পছন্দ করছেন না আলোকে। না না, একদমই না। এটাকেই যদি টিকিয়ে রাখা যায়, মানে মাঝে মাঝে যদি দাদা ভাইকে একটু তাতিয়ে দেওয়া যায়, ব্যাস, তাহলেই এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে বেশি সময় লাগবে না। মেজো বৌমা, ওর ঘুমটা ভাঙিও না। তখন ঘরে এসে অনেকক্ষণ জেগেছিল। আমি গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম, বললাম কোনো দুঃস্বপ্ন দেখেছে কিনা, ভয় পেয়েছে কিনা। হ্যাঁ,
তো কি বললো জানো? কি মা? বলল স্বপ্ন না, সত্যি। মানে? মানেটা তো আমিও বুঝতে পারিনি বৌমা। কোন সত্যি কথা ও বলতে চাইলো, তার আমিও আর বেশি জিজ্ঞেস করলাম না। তারপর ও ঘুমিয়ে পড়ল। আমার কি মনে হয় জানো মেজ বৌমা, আলোর মনের ভেতরে কিছু একটা লুকোনো আছে, যেটা ও ভেতরে ভেতরে কষ্ট পায়, কাউকে বলতে পারে না। ও আমাদেরও ভরসা করে বলতে পারছে না। কি করে ভরসা করবে মা? ওর মনের মধ্যে তো গোপন দুঃখ থাকাটাই স্বাভাবিক। আমার বোন ভগ্নিপথ হারিয়ে যাওয়ার পর থেকে ওর জীবনটা তো অনাথাশ্রমেই কেটেছে মা। ও যে কতটা কষ্ট পেয়েছে, কিভাবে জীবন কাটিয়েছে তা তো আমরা কেউ জানি না মা। আমার বোন ভগ্নিপতিও যে কোথায় হারিয়ে গেল তাও তো আমরা কেউ জানি না। জানেন মা, কয়েক বছর আগে আমার বোনের সঙ্গে একবার যোগাযোগ হয়েছিল। তখন আলো তো একদম ছোট্ট বাচ্চা, একটা ফুটফুটে মেয়ে। তারপর আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু যেদিন বোন ভগ্নিপথ হারিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা পৌঁছই, সেদিন পাড়ার লোকেরা বলে যে আলোকে একটা আলমারির মধ্যে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ, কোন পুলিশ অফিসার নাকি কোন অনাথ আশ্রমে ওকে পাঠিয়ে দিয়েছেন। আমরা অনেক চেষ্টা করেও সেই পুলিশ অফিসারের কোনো খোঁজ পাইনি। উনি নাকি ট্রান্সফার হয়ে গেছেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার মা, ওই কেসের কোনো রেকর্ডও নেই। তাই আমরা আশ্রমের ঠিকানাও জোগাড় করতে পারিনি। ওই পাড়ার লোকেদের কাছে শুনেছিলাম জানেন তো, আলো নাকি ওদের বলেছিল ও ভয় পেয়ে আলমারির মধ্যে লুকিয়েছিল। এইসব কথা তো তুমি আগে কখনো বলনি। না মা, বলা হয়নি। কিন্তু ও যে ওই ভয় পেয়ে আলমারির মধ্যে লুকিয়েছিল, সেটা কেন, কিসের ভয়, সেসব তো কিচ্ছু জানি না আমরা। মেজ বৌমা, সব কিছু তোমাকেই কিন্তু ওর কাছ থেকে জানতে হবে। মায়ের মতন স্নেহ ভালোবাসা দিয়ে ওর ভেতরের কষ্টটাকে বার করে আনতে হবে। হ্যাঁ, আর আমার কি মনে হয় জানো, যে ও জানে ওর বাবা মায়ের কি হয়েছিল। সেদিন আমাদের বাড়িতে একটা লোক এসেছিল, সেই লোকটার সাথে আরো দুজন এসেছিল। আমি, মা, বাবা ঘরে লুকোচুরি খেলছিলাম। তারপর আমি আলমারির ভেতরে লুকিয়ে যাই। ওই লোকগুলো আসলো, এসে বাবাকে যেন কি বলতে লাগলো। খুব বকছিল বাবাকে। আমি ভেতরে বসে বসে সব কিছু দেখছিলাম। খুব ভয় পেয়ে গেছিলাম, খুব। একদম ভয় পেও না। কি হয়েছে তারপর বল? তারপর কথা বলতে বলতে হঠাৎ করে বাবার গলা চেপে ধরে। মা চিৎকার করেছিল, কেঁদেছিল। আমার না খুব ভয় লেগেছিল। আমি আলমারির ভেতরে বসে বসে কাঁদছিলাম। তারপর কি হয়েছিল মা বল? তারপর আর কিছু জানি না মাসিমণি, তারপর কিছু জানি না। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। তখন জ্ঞান ফিরল, দেখলাম মা বাবা নেই। কত ডাকলাম, কেউ সাড়া দিল না, কেউ শুনলো না। তারপর পাড়ার কাকুরা, পুলিশরা এসে আমাকে আলমারি থেকে বার করে। ওদেরকে অনেক জিজ্ঞাসা করেছি, মা কোথায়, বাবা কোথায়। ওরা সবাই বলছে কেউ জানে না। মা বাবা কি আর কোনোদিনও ফিরবে না মাসিমণি?
কোনোদিনও না। আসবে তো, আমরা তোর বাবা মা দুজনকেই খুঁজে নিয়ে আসবো, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছো মাসিমণি? তুমি আমার মা বাবাকে খুঁজে এনে দেবে? সত্যি বলছো? জানো মাসিমণি, বাবা একটা ওষুধ আবিষ্কার করেছিল, সেটা নিয়ে গবেষণা করত। বাবা বলতো ওষুধটা যাতে সস্তায় পাওয়া যায় সেটাই চেষ্টা করবে। তারপর বাবা পারে আমাকে বুঝি কেউ আদর করবে না? আজ না আমার জন্মদিন, তোমরা আলোকে কেন আদর করে যাচ্ছ? ও বাবা, আমার রাজকুমারী আজকে এত সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে। জন্মদিন বলে, অন্যদিন তো 8টা সাড়ে 8টার আগে ঘুম থেকে ওঠে না, তাই আমি ঘুম ভাঙাইনি। ভাবলাম তাই আমার রাজকুমারী ঘুম থেকে ওঠার আগে আলোকে একটু আদর করে নি। আচ্ছা, এর জন্মদিন? হ্যাঁ তো, আজকে ছায়া দিদু ভাইয়ের জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমাকে হামি দে। আমরা দুজন বন্ধু ভীষণ, তাই তো এত মায়া, সারা জীবন পাশাপাশি আলো ছায়া। বাবা, আমার মেয়েটা তো কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি। আমার সোনা মা, অনেক বড় হও, তোমার সব আশা পূর্ণ হোক, সব স্বপ্ন পূর্ণ হোক, তুমি বাবার সম্মান রাখো। নিশ্চয়ই রাখবে, আবার সম্মান রাখবে, অধিকারী বাড়ির সম্মান রাখবে। হ্যাঁ, এসো এসো এসো, আমার সোনা একদিন একটা মস্ত বড় মানুষ। হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। কিন্তু আমার ছায়া মা তো ঠিক কথাই বলেছে, আজকে ওর জন্মদিন, তো ছায়ার মা ছায়াকে আদর না করে কেন আলোকে আদর করছে? সত্যি তো মাসিমণি, তুমি কেন ছায়াকে আগে আদর করনি? তাতে কি, মা যতই তোকে আগে আদর করুক, মা আমাকেই বেশি ভালোবাসে, তাই না মা? আমরা এই বাড়ির সবাই ছায়াকে ভালোবাসি, আলোকেও ভালোবাসি। ছায়াকে আরো বেশি ভালোবাসবো যদি ছায়া মন দিয়ে পড়াশোনা করে। শোনো, আজকে তোমার নতুন অঙ্কের টিচার আসবে না, তার কাছ থেকে তুমি ভালো করে অঙ্ক বুঝে নেবে। বারে, আজ তো আমার জন্মদিন বাপি, আমি আজ পড়বো না। শোনো, তুমি কিন্তু একদম বায়না করবে না। না না, আমি বায়না করব, আমি আজ পড়বো না। ও ঠাম্মি, দেখেছো তো বাপি কেমন করছে? জন্মদিনের দিন কেউ পড়ে? বলো না ঠাম্মি। শোনো, তুমি খুব ভালো করেই জানো যে পড়াশোনা নিয়ে বায়না করা তোমার বাপি একদম পছন্দ করে না। আর পড়াশোনার কোনো দিনক্ষণ হয় নাকি? আমরা যেমন খাই ঘুমাই তেমনই পড়াশোনা করি। এমন একদিন হয়েছে যে তুমি খাওনি ঘুমোওনি, তাহলে পড়াশোনা করবে না কেন? তোমার অঙ্কের টিচার আজকে এলে তুমি নিশ্চয়ই পড়তে বসবে। জন্মদিনের দিন আমিও পড়তাম না, মা বলতো জন্মদিনের দিন কোনো পড়া না, শুধু খেলা। বাবা মা আমাকে অনেক কিছু গিফট দিত, জামা কাপড়, বই। আমরা দারুণ মজা করতাম জানো তো। মা বাড়িতে কেক বানাতো। এসব বলে তুমি কিন্তু ছায়ার রুটিন বদলাতে পারবে না। ছায়া যে স্কুলে পড়ে সেই স্কুলের সঙ্গে তোমাদের আশ্রমের আকাশ পাতাল তফাৎ। তাই সেখানে ফার্স্ট হওয়া আর ওদের স্কুলে ফার্স্ট হওয়া কিন্তু এক জিনিস নয়। ভালো স্কুলে ফার্স্ট হতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আমিও তো ভর্তি হব স্কুলে, তাই না মেশো? কবে হব? হ্যাঁ, তুই ভর্তি হবি তো, তোর মেসমশাই ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ গো, ছায়ার স্কুলে ওকে ভর্তি করে দিলে হয় না? না না, সেটা সম্ভব নয়। আলো আমার স্কুলে ভর্তি হবে, কি মজা কি মজা। আলো, তুই আর আমি একসাথে স্কুলে যাব।
একই স্কুলে পড়লে আলো জেনে যাবে যে ছায়া পড়াশোনায় কতটা খারাপ। কিছুতেই সেটা হতে দেয়া যাবে না। ছায়ার রেজাল্টের সঙ্গে আমার মান সম্মান জড়িয়ে আছে। না, আলোর পড়াশোনার ইচ্ছে যখন তখন ওকে নিশ্চয়ই স্কুলে ভর্তি করে দেওয়া হবে, কিন্তু ছায়া স্কুলে নয়।